নমস্কার। গল্প কথা ও কাহিনীর আজকের নিবেদন দেবোত্তমদের লেখা সুন্দরবনের মানুষ খাকি। এই গল্পের পটভূমি রচিত হয়েছে সুন্দরবনের সংলগ্ন বাঘখালী গ্রামে। এক সাংবাদিকের রেমাল ঝড় লাইভ কভারেজের সময় অদ্ভুত অভিজ্ঞতা হয় সেই গ্রামে, এবং সেখানেই মানুষ খাকি কারা সেই রহস্য উদ্ধার করে সে। শুরু হচ্ছে সুন্দরবনের মানুষ খাকি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ছাতা মাথায় দিয়ে কারা জানি ঘরটা থেকে বেরিয়ে যেতেই পেছন থেকে দিশু মাঝির বউ বলল, তোমরা সাবধানে যেও, এত রাতে আবার জঙ্গলে যাবে। তাও দিনের বেলা হইলে হইতো, আজ আবার ঝড় বাদলা। কি একটা নাম জানি। না না কাকিমা, আপনারা কোনো চিন্তা করবেন না, আমাদের আর কি বা হবে। আর তাছাড়াও তো আমাদের এটাই কাজ, এই ঝড় বৃষ্টিতে বেরিয়েছি, ও আপনারা চিন্তা করবেন না। তোমরা আসো, আমাকে আবার ফিরতে হবে, আকাশে মেঘ কইরেছে। দিশু মাঝির গলার স্বর শুনে প্রশান্ত আর মৈনাক নৌকার দিকে এগিয়ে গেল। রাত হয়েছে, তবে আজকের রাতটা বোধহয় শান্তিতে কিংবা নিশ্চিন্তে এই সুন্দরবনের নদীর পাশের পাখিমারা পাড়ার কেউই ঘুমোতে পারবে না। আজ রাতে একটা ঘূর্ণিঝড় আবার নাকি আছড়ে পড়বে, নাম রেমাল। তাই বারবার আকাশের দিকে তাকিয়ে তারা যেন হাত জোর করে বনবিবিকে ডাকতে থাকে। নৌকা ছাড়তেই পেছন থেকে দিশু মাঝির বউটা বলল, দেখো গোমা বনবিবি, এই দুর্যোগের দিনে ছেলে দুটোর যেন কোনো ক্ষতি না হয়। গ্রামটার পাড় ঘেঁষে গঙ্গা নদী, তার উপাসটায় সুন্দরবন। নৌকাটা ছেড়ে দিতেই প্রশান্তের মোবাইলে বসের ফোন এলো। কিছুক্ষণ পর ফোন কাটবার পর মৈনাক বলল, কি রে প্রশান্ত, কার ফোন? ধুর, আর কার হবে, স্যারেরই ফোন। বলছে ঝড়ের ভালো ভালো ফুটেজ লাগবে। আর কি? টিআরপি টিআরপি বুঝলি, সবই টিআরপির খেলা। যা বলেছিস, চ্যানেলের টিআরপির জন্যই তো এই বাঘের মুখে যাওয়া। যা বলেছিস রে মৈনাক। কয়েকবার চারদিকটায় বেশ ভালোভাবে তাকিয়ে দেখে মৈনাক বলল, কি রে, আর কোনো চ্যানেল আসেনি নাকি? কি কাউকেই তো দেখছি না। হ্যাঁ এসেছে বোধহয়, এই জঙ্গলেই কোথাও ছড়িয়ে ছিটিয়ে আছে। এই এত গভীরে একমাত্র আমাদের স্যারই পাঠাতে পারেন বুঝলি। আর বাকিটা মনে হয় কোনো পাকা বাড়ির ছাদ থেকেই লাইভ করার প্ল্যান করছে। তাহলে আমরাই একমাত্র এ রাতে জঙ্গলে ঢুকেছি বল? বেশ একটা অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। কে জানে। দিশু মাঝি এতক্ষণ চুপ করেছিল। ওদের কথা থামতেই সে বলল, আমি কিন্তু বেশি দূর যাইবার পারুম না, তোমরা বার দেখিলে নাইমা পারো। আর একটু সাবধানে থেকো, তার মধ্যে আন্ধার ঝড় বৃষ্টি বাঘ বের হতে পারে। আর তাছাড়া 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 কি? প্রশান্তর কথার আর কোনো উত্তর দিল না দিশু মাঝি। হঠাৎ মৈনাক বলল, আরে সুন্দরবনে হয়তো অনেক বিষাক্ত সাপ কিংবা পোকামাকড় থাকতে পারে, তার কথাই হয়তো বলছে। দিশু মাঝি কিছু একটা বলতেই যাচ্ছিল, হঠাৎ নদীর মধ্যে একটা চিৎকারের শব্দ শুনতে পেল সকলে। কে আসো, বাঁচাও বাঁচাও, মধু আনতে আইছিলাম গো, বাঘের ভয়ে জলে পা পিছলা পড়ে গেছি, বাঁচাও, কোথায় কে গো, আসো, বাঁচাও বাঁচাও। প্রশান্ত আর মৈনাক মোবাইলের টর্চটা জ্বালিয়ে লোকটা জলের মধ্যে যেখানে প্রায় আধা মুখ বের করে কথাগুলো বলছে সেখানে দিশু মাঝিকে নৌকাটা নিয়ে যেতে বলল। টর্চের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ একজন জলের মধ্যে দুহাত নাড়ছে। দিশু মাঝি সেদিকে এগিয়ে যেতেই প্রশান্ত আর মৈনাক দুজনে মিলে একসঙ্গে টেনে তুলল লোকটাকে নৌকায়। লোকটা হাঁপাতে হাঁপাতে শুয়ে পড়ল নৌকার মধ্যেই, কেমন যেন শ্বাস নিতে চাইছে জোরে জোরে।
ভাই আর একটু হলেই কিন্তু লোকটা আচ্ছা, ওসব এখন থাক। লোকটা একটু সুস্থ বোধ করলে না হয় ওসব জিজ্ঞাসা করা যাবে। আর খানিকটা সামনেই সুন্দরবনের জঙ্গল। রাতের অন্ধকারে তা যেন আরও বেশি গভীর। জলের মধ্যে নৌকোয় থাকা কজন ছাড়া আর কেউ বোধহয় আশেপাশে নেই। আজ গভীর রাতে প্রচণ্ড গতিবেগ নিয়ে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়বে সুন্দরবনে। ইতিমধ্যে তার প্রভাবও দেখা দিয়েছে চারিদিকে। মাঝে মধ্যে একটা দমকা হাওয়া কখনো এপাশ থেকে ওপাশ, আবার কখনো ওপাশ থেকে এপাশে আসছে। জলের স্রোতের সফিন শব্দ শোনা যাচ্ছে, সঙ্গে গাছপালায় হাওয়ার দুলে ওঠার সেই জোরালো শব্দ। ল্যান্ডফল কটায় রে? ওই 12টার পর মনে হয়। আচ্ছা, এখন থেকেই হাওয়া বইছে। আসার সময় তো একটু ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল। এখানেই তো আছড়ে পড়বে, প্রভাব তো থাকবেই না। হ্যাঁ, তা ঠিক বলেছিস। এই যে এবারে চলে আইছি, এবারে নাইমা পড়তে হইবে। এই রাইতে আইসা আপনারা যা দুর্যোগ নিয়ে আসেন, এই রাতে এই বন জেগে ওঠে। দিশুমাঝির কথা শুনে শুয়ে থাকা লোকটা উঠে বসে বলল, শুধুই কি বন জায়গা ওঠে নাকি গো খুড়া? আর তেনারা তাদের কথা ভুইলা গেলা? লোকটা কথাগুলো বলে নৌকার মধ্যে উঠে বসলো। তার কি করে ভুলি বলো তো? আমার ঠাকুর দাদারে তো ওই নৌকা চালাবার সময় বাঘে টাইনা লইছিল। আমি তখন ছোট বন ডাক্তারের লোকেরা অমন সাদা কাপড়ে ঢাকা দেখান দিয়া গাইল। কেবল লুঙ্গি খান দেখাই বুঝেছিলাম ওইটা ঠাকুর দাদার পরনের লুঙ্গি। আপনারা একটু সাবধানে থাকেন, এই জঙ্গলে কোনো কোনো বাঘ ওত পেতে থাকে। আচ্ছা দাদা, বলছি আপনি এখন সুস্থ আছেন তো? প্রশান্ত উঠে বসার পর লোকটাকে প্রশ্ন করলো, তা আপনি এখানে এসেছিলেন কি করে, আর জলেই বা পড়লেন কিভাবে? জঙ্গলের মধ্যে একখান গ্রাম আছে, নাম বাঘখালি। ওর পিছনের গ্রামে আমি থাকি। আর এত রাইতে পেটের দায় না থাকলে কি মরণের মুখে এমন চাপাইতে আসি? জঙ্গলে মধু আনতে আইছিলাম, কিন্তু এমন হাওয়া বইতাছে, তার মধ্যে গাছের ডালপালাগুলা এদিক ওদিকে দুলতাছে, আর তার সাথে মৌসাকও। হঠাৎ চোখে পড়ল সামনের দিকে জল জল দুইটা চোখে তাকাইয়া আমারে দেখতাছে। আমি বুঝলাম হইরা একখান বাঘ। আমি আর দেরি করি নাই, থরথর কইরা কাঁপতে কাঁপতে সেখান থেকে পালাইছি। তারপর দেখি বাঘটা আমার পিছন পিছন ছুটে আইতাছে। আর কোনো রাস্তা না দেখা শেষমেশ জলের মধ্যে চাপায়া পড়ি। কিন্তু জলে তো বাঘ নামতে পারে। ধুর, মরা মাইন ছেড়ে আবার বাঘ শুকে নাকি? মানে? লোকটার শেষ কথাটা শুনে সকলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো লোকটার দিকে। লোকটা বলল, ও কিছু না মজা করতেছিলাম। তারপর তো আন্ধার ছিল, আর নদীতে খুব স্রোতও ছিল। আর নদীতে ভাসতে ভাসতে আপনাদের এইখানে আইয়া পড়লাম। তারপর দূর থেকে নৌকার আওয়াজ পাইয়া আপনাকে ডাকলাম, না হইলে আমি আজ বোধহয় মইরেই যাইতাম। বড্ড বাসান বাইছো, তবে জলে কুমির থাকলে বাইসা আর কি দেয় তা ভাবি। বটবিবি আছেন, তিনি তোমার প্রাণ রক্ষা করেছেন। না হইলে নয় জঙ্গলে বাঘ সিরা খাইতো, না হইলে কুমিরে। তো আপনারা এত রাইতে কোথায় যাইতেছেন নৌকা কইরা? দিশুমাঝি ওদের কিছু বলবার আগেই বলল, এনারা সাংবাদিকের খবরের জন্য এখানে এইছে। আজকে একখান ঝড় হইব না, ওটার জন্যই। ও আচ্ছা আচ্ছা,
তাহলে আপনারা আমার সঙ্গে চলুন না, আমি ওই জঙ্গলের ভিতরের দিকেই যাব। ও, এটা একখান কথা হইল, আপনারা এখানকার কিছু ছাড়েন না। আর ও তো বলল এই জঙ্গলের পাশে গ্রামটা পরেও থাকে, তবে আমি জানতাম বাঘখালি পাড়া কোনো গ্রাম নাই। কি জানি, অনেকদিন জঙ্গলের ভিতরে যাওয়াও হয় না, কাউরে যেতেও দেখিনি। দিশু মাঝি নৌকার লগিটা দিয়ে পাড়ের দিকটায় থামতেই ওরা নৌকো থেকে নেমে পড়ল, সঙ্গে লোকটাও। দিশু মাঝি নৌকা ঘোরাতে ঘোরাতে বলল, সাবধানে যাবেন, আবারও বলছি, রাইতে কিন্তু এই জঙ্গলে জায়গা ওঠে। মা বনবী আপনাদের মঙ্গল করুক। আরে আপনার ভাড়াটা? আপনারা সকলে ফিরে আইছেন, তারপর ভাড়া নিব। আর তুমি একটু ওনাদের নিয়ে যাও সাবধানে, শহরের মানুষ তো, তুমি এই বঙ্গল তো ভালো করে চেনো। দিশু মাঝি কথাগুলো বলে নৌকা ঘুরিয়ে চলে যেতেই লোকটা বলল, তুমি চিন্তা কইরো না খুড়া, আমি আসি তো। কিন্তু খানিকটা দূরে চলে যাওয়ায় দিশু মাঝি বোধহয় লোকটার কথাগুলো শুনতে পারল না। এই তাহলে সুন্দরবন? একটা ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে চারপাশ থেকে, সঙ্গে নদীর শব্দ এবং বনের বড় বড় গাছের হাওয়ায় নড়াচড়ার শব্দ। চলেন, ভেতরের দিকে চলেন, কিন্তু সাবধানে যাইবেন, পায়ের শব্দ করবেন না। জঙ্গলের ভেতরে যে কোনো সময় বিপদ ঘটতে পারে। কিন্তু আপনার নামটা কি সেটাই তো শোনা হলো না। আমার নাম গোবিন্দ। লোকটার সঙ্গে আস্তে আস্তে ওরা এগিয়ে গেল জঙ্গলের ভেতরে। তারপর হঠাৎ করে বলল, আপনারা একটু দাঁড়ান, আমি আসছি। আমি এখানকার লোক, বাঘের ফাঁদ আগে থেইকা টের পাই। বলা তো যায় না দূর থেকে কোন বাঘ ঝাঁপ দেয় তখন। প্রশান্ত আর মৈনাককে সামনে দাঁড় করিয়ে রেখে গোবিন্দ এগিয়ে গেল। পিছন ঘুরে একবার বলল, একটু সাবধানে থাকবেন বাবুরা, বলা তো যায় না, যখন তখন বিপদ হতে পারে। বেশ অনেকক্ষণ ধরে গোবিন্দ সামনের দিকটা দেখবার জন্য জঙ্গলের ভেতরে গেছে, আশেপাশে কোথাও বাঘের থেকে বিপদ আছে নাকি সেটা দেখার জন্য, কিন্তু এখনও ফিরে এলো না। আরে মৈনাক, এই লোকটা তো প্রায় 1 ঘন্টার ওপর হয়ে গেল রে। এ আবার কোনো বিপদ টিপদে পড়েনি তো? না রে প্রশান্ত, এসে পড়বে বোধ হয়। চল আর দেরি না করে লাইভটা স্টার্ট করি। চলে এখান থেকে শুরু করি, তারপর বোধহয় সামনে এটা যাওয়া যাবে। ওকে ব্রো। ক্যামেরাটার ফ্ল্যাশ জ্বালিয়ে সামনে রেখে মৈনাককে নিউজ রিডিং শুরু করতে বলল প্রশান্ত। নমস্কার, আপনারা দেখছেন বাংলার খবর। আমি মৈনাক বসু রয়েছি সরাসরি সুন্দরবনের জঙ্গল থেকে। আর কিছুক্ষণ পর প্রবল গতিতে সুন্দরবনে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল। আর আপনারা সেই ল্যান্ডফল সরাসরি সম্প্রচারিত হতে দেখবেন একমাত্র আমাদের চ্যানেলে, তাদের সঙ্গে থাকুন। আপনারা নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছেন, প্রচণ্ড গতিতে সুন্দরবনে হাওয়া বইতে শুরু করেছে। আমি যেদিকে দাঁড়িয়ে রয়েছি ঠিক তার সামনের দিকে রয়েছে গঙ্গা। আমি আমার ক্যামেরা পার্সন প্রশান্ত, যদি তুমি একটু ওই নদীটাকে দেখাও। নদীর জলে প্রচণ্ড শব্দ হচ্ছে, আর মাত্র কিছুক্ষণ পর প্রবল শক্তি নিয়ে ঘূর্ণিঝড় রেমার আসছে পড়বে সুন্দরবনে। প্রতিবেদনে মৈনাক বসু, ক্যামেরায় প্রশান্ত বিশ্বাস, বাংলার খবর ব্যুরো। ব্যাস হয়ে গেছে ভাই যা বললি ভাই, এ তো পুরো বুলেটিন, যা টিআরপি উঠবে না। ওফ, আমরা এখান থেকে ফিরবো কিভাবে? নৌকাটাও তো চলে গেছে, আর ঝড়ের রাত, তার মধ্যে বাঘ। আরে ভয় পাস না, ভয় পাস না, দুজনে একসঙ্গে আছি, জঙ্গলে কোথাও না কোথাও ঠিক রাতটা কাটিয়ে দেবো। আর যদি বংশী স্যার আমাদের ওপর রাগারাগি করে চয়নদার বদলে এখানে পাঠিয়েছে, প্রমোশন হলে তো ভালোই। যা বলেছিস, কিন্তু এই চয়নদাকে আমি যা চিনি, এই জঙ্গলে এত ভেতরে কখনো তার নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আসতো না আমাদের মতো। হ্যাঁ, যা বলেছিস, এ ক্ষুধার্ত বাঘ কোথায় যে ঘাপটি মেরে বসে আছে কে জানে। কিন্তু লোকটা গেল কোথায় বলতো? এখনো আসছে না, সে কখন গেছে? আরে সেটাই তো বুঝতে পারছি না, আবার কোনো বিপদ টিপদ হলো নাকি?
নাকি অন্ধকারের রাস্তা বুঝতে না পারে একেবারে জঙ্গলের ভেতরে ঢুকে গেছে। আকাশটা যেন কালো মেঘে পুরো ছেয়ে গেছে। ঝড় আছড়ে পড়তে এখনও অনেকটা সময় বাকি। ছিটেফোঁটা বৃষ্টি শুরু হয়েছে, তবে জোরে নামেনি। আবার বুম হাতে তুলে নিয়ে প্রশান্তকে ক্যামেরার চ্যানেল থেকে একবার লাইভ আসতে বলে মইনা। আপনারা দেখছেন বাংলার খবর। আরও একবার এই মুহূর্তের সুন্দরবনের আপডেট দেওয়ার চেষ্টা করছি আপনাদের। এতক্ষণ যে হাওয়াটা বইছিল তার গতি ছিল খানিকটা কম, কিন্তু এখন তার চেয়ে দ্বিগুণ জোরে হাওয়া বইছে এখানে। আমার সঙ্গে ক্যামেরা পার্সন প্রশান্ত, একটু দেখাতে বলবো সামনের এই বড় গাছটা কিভাবে ভেঙে পড়লো এক্ষুনি। এই বিশাল আকারের গাছটি এক্ষুনি ভেঙে পড়লো, আর ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা যথেষ্ট পরিমাণে নিরাপদ নয়, তবুও আমরা আপনাদের রেমাল ঘূর্ণিঝড়ের প্রতি মুহূর্তের আপডেট দেব জন্য জীবনের ঝুঁকি নিয়ে, আমাদের নিজের জীবনের ঝুঁকি নিয়ে এখানে এসেছি। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। প্রচণ্ড জোরে ধেয়ে আসছে রেমাল ঘূর্ণিঝড়। সুন্দরবনকে ইতিমধ্যেই লণ্ডভণ্ড করবার জন্য প্রায় প্রস্তুতি শেষ। ঘন্টায় 120 থেকে 135 মিটার ক্রমশ এগিয়ে আসছে রেমাল। আর কিছুক্ষণ পর এই সুন্দরবন উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। রেমালের সমস্ত খবরাখবরের জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র বাংলা খবরে। আমরা আর কিছুক্ষণ পর সেই রোমহর্ষ গতি নিয়ে ঘূর্ণিঝড়ের রেমাল আছড়ে পড়বার খবর নিয়ে ফিরে আসছি আর কিছুক্ষণ পর। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সাবধানেও থাকবেন। ধন্যবাদ। মোবাইলের টর্চ জ্বালিয়ে প্রায় আস্তে আস্তে সুন্দরী গাছগুলোকে ডিঙিয়ে ওরা আরও খানিকটা ভেতরে এগিয়ে যেতেই নদীর দিকে একবার টর্চ ফেলে প্রশান্ত বলল, এই আর একটা নদী মনে হচ্ছে না? আরে না রে বুদ্ধু, এগুলোকে শাখা নদী বলে। এটা গঙ্গা নদীরই কোনো একটা শাখা হবে, যাতে নদীতে জল পর্যাপ্ত পরিমাণে যে বেশি না হয়ে যায়। হঠাৎ ওরা নদীর পাশের একটা ঝোপ থেকে জোরে কিছু একটা ছুটবার আওয়াজ শুনতে পেল। প্রশান্ত তুতলিয়ে বলে উঠল, এ ভাই, এ মৈনাক ভাই, এখান থেকে একটা ছুটে গেল না, তুই দেখলি? হ্যাঁ। ওটা কি বাঘ ছিল? জানি না, চল শিগগিরই অন্যদিকে যাই। একদম ভয় পাস না, আমাদের চুপচাপ এগোতে হবে, ঠিক আছে? কোনো রকমে বাঘের আড়াল থেকে বেঁচে এই জঙ্গলে আজকের রাতটুকু কাটিয়ে কাল সকাল বেরিয়ে পড়বো নৌকায়। কথাগুলো ওরা ফিসফিস করে বলে এগিয়েই যাচ্ছিল। হঠাৎ ওরা ওই ঝোপটার পাশ থেকে প্রচণ্ড জোরে একটা চিৎকারের আওয়াজ শুনতে পেল। চিৎকারটা কোনো জন্তু নয়, মানুষের। হাতের মোবাইলটা জ্বালিয়ে ভয় আর আতঙ্কে জঙ্গলের সোজা দিকটা দিয়ে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ কিছু একটা ধাক্কা লেগে মাটিতে পড়ে গেল মৈনাক। প্রশান্ত, দাঁড়া ভাই, আমি পড়ে গেছি। প্রশান্ত পেছন ঘুরে আসছিল, এমন সময় মাটি থেকে উঠবার চেষ্টা করতে গিয়ে মৈনাক দেখল ওর সামনে মুন্ডহীন একটা শরীর পড়ে আছে। ওটাতেই ধাক্কা লেগে মৈনাক মাটিতে পড়ে প্রচণ্ড জোরে চিৎকার করে উঠে বলল, কি? সেই দেহটার গলার গামছাটা দেখে চেনা যাচ্ছে এটা সেই লোকটার দেহ। হ্যাঁ, কোথাও কোনো ভুল হচ্ছে না, এটা তো সেই লোকটার দেহ যেই লোকটা বলেছিল যে আশেপাশে বাঘ আছে কিনা সেটা দেখবার জন্য এগিয়ে দেখতে। এই লোকটাকে এভাবে কে মারলো? আর মাথাটাই বা কোথায়? বাঘ? আমি তোকে বলেছিলাম না, নিশ্চয়ই কোনো বিপদ ঘটেছে। চল, না হলে আমরাও মরবো। এই জায়গাটা থেকে দূরে কোথাও যেতে হবে। কথাগুলো বলে মৈনাক আর প্রশান্ত দৌড়তে লাগলো। কালো মাটির দিকে ঝুঁকে পড়া গাছপালা ছাড়া আর কিছুই বোঝা যাচ্ছে না। হঠাৎ বেশ অনেকক্ষণ ধরে দৌড়াবার পর প্রশান্ত হাঁপাতে বলল, থাম মৈনাক, থাম। আরে এটা তো ওই নদীটাই। আরে আমরা এখানে তো ছিলাম, তা আমরা এখানে আবার কি করে আসলাম? আমিও সেটাই ভাবছি, এতক্ষণ ধরে কি তাহলে আমরা ওই একই জায়গাতেই দৌড়ে চলেছি বারবার? এটাই কোনো জঙ্গল না মরিচিকা? হঠাৎ ওরা ওদের পায়ের কাছে একটা শীতল হাতের স্পর্শ অনুভব করল। ওরা ওদের দিকে মুখ চাওয়াচাওয়ি করছিল। ঠিক এমন সময় হঠাৎ একটা গলার আওয়াজ শুনতে পেল পেছন থেকে। গলার আওয়াজটা
ওরা আগেও শুনেছে। সেই ফ্যাসফ্যাসে কণ্ঠস্বরটা বলছে, আমারে রাইখা কোথায় যাইতেছেন আপনারা? আমি তো আপনাদের সঙ্গে আইছিলাম। মৈনাক আর প্রশান্ত সম্মিলিতভাবে জিজ্ঞেস করতেই একটা ফ্যাক ফ্যাকে হাসির সঙ্গে কণ্ঠস্বরটা বলে উঠল, আমাকে চিনতে পারতেছেন না বুঝি? আমি গোবিন্দ। আমি আপনাদের সঙ্গেই তো আইলাম। তারপর আপনাদের রাইখা এদিকে চলে আইতে গিয়া দেখি একখান বাঘ আমার মাথাটা ছিঁড়ে খায়। আমাকে না নিয়া আপনারা চলে যাচ্ছেন। আমিও আপনাদের সঙ্গে যাব। পিছন থেকে একটা কেমন শব্দ শুনতে পেল ওরা। মোবাইলের আলোটা হাতে ধরে কাঁপতে কাঁপতে আর চোখে মৈনাক দেখল সেই মুন্ডবিহীন শরীরটা দাঁড়িয়ে আছে ওদের পেছনে। প্রশান্ত আর মৈনাক প্রচণ্ড জোরে চিৎকার করে সেখান থেকে পালাতে চায়, কিন্তু ঠিক তখন আবার ওই দুটো ঠান্ডা হাত যেন ওদের দুজনের পা টেনে জলের মধ্যে নিয়ে যেতে চায়। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। তুমি তুমি আমাদের সাথে এরকম করছো কেন? করেছেন তো আপনারা। আমার প্রাণটা চলে গেছে, এটা আবার কম ক্ষতি নাকি? আপনারা যদি একটু আগে এখানে আসতেন তাহলে আমাকে আর ওই বাঘটা ছিঁড়ে খেত না। বড্ড যন্ত্রণায় মরেছি গো। বাঘটা টানে আমার মাথাটা খুবলে নিয়েছে শরীর থেকে। বড্ড কষ্ট হয়েছে, তাই আজ তোমরাও মরবে। আমিও তোমাদের আজ বাঘের কাছে নিয়ে যাব। হঠাৎ প্রশান্ত সেই শরীরটাকে লাথি মেরে উঠে দাঁড়িয়ে মৈনাকের হাতটা টেনে ধরে, কিন্তু সেই অবয়বটা ওকে আরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। সামনেই শাখা নদীটায় গঙ্গার প্রচণ্ড স্রোত শোনা যাচ্ছে। মৈনাক চিৎকার করে উঠে বলল, প্রশান্ত, আমাকে বাঁচা, আমাকে টেনে নিয়ে যাচ্ছে। প্রশান্ত হাতটা এগোতেই যাচ্ছিল, হঠাৎ জলের মধ্যে সেই মুন্ডবিহীন দেহের অবয়বটা প্রচণ্ড জোরে মৈনাককে জলে ফেলে দিল। প্রশান্ত চিৎকার করে উঠল। নদীর পাশের ঝোপ থেকে বাঘের গর্জন শুনতে পেল প্রশান্ত। প্রচণ্ড গতিতে যেন একটা কিছু জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে কিছু একটা টেনে নিয়ে গেল আবার ঝোপের মধ্যে। মৈনাক একটা জোরালো ধাক্কায় চোখ খুলল। এই প্রশান্ত, এই লোকগুলো আমাদের এখানে আটকে রেখেছে কেন বলতো? কি চাইছে এরা? আমি কোথায়? আমি বেঁচে আছি। হ্যাঁ, বেঁচে আছিস, কিন্তু আর কতক্ষণ থাকবো তার ঠিক নেই। সামনে তাকিয়ে দেখ। যাক, ওটা তাহলে স্বপ্ন ছিল। কি? ছাড়ো সব। কিন্তু এরা কারা? কয়েকজন লোক হাতে বল্লম নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওদের সামনে। কয়েকবার ঘোরাঘুরিও করছে, আবার কখনো বল্লমটা তুলে নিয়ে থুতনির কাছে ঠেকাচ্ছে ওদের। মৈনাক হাত নড়াবার চেষ্টা করলো, কিন্তু পারল না। পেছনে তাকিয়ে দেখলো ওর আর প্রশান্তের শরীরে দড়ি দিয়ে বাঁধা একটা গাছ। মৈনাক একবার চেঁচাতে চাইল, কিন্তু প্রশান্ত বারণ করে বলল, আরে চেঁচাস না, এরা আমাদের ভাষা বুঝবে না। এরা কোথায় জঙ্গলেই থাকে। হঠাৎ সেই গোবিন্দ নামের লোকটাকে একপাশ থেকে এগিয়ে আসতে দেখলো মৈনাক আর প্রশান্ত। গোবিন্দ কিছু একটা বলছে ওই লোকগুলোকে অন্য একটা ভাষায়,
তারপর লোকগুলো কিছু একটা ওকে বলে চোখের ইশারায় সামনে দাঁড়িয়ে থাকা দুজন লোককে ওদের দড়ি খুলে দিতে বলল। মৈনাক আর প্রশান্ত আবার ওদের ব্যাগপত্র নিয়ে উঠে দাঁড়াতেই গোবিন্দ ওদের সামনে এসে বলল, চলেন, আপনারা এইখান থেকে চলেন এখন। পিছনে তাকাতে তাকাতে ওরা ওখান থেকে চলে যেতেই প্রশান্ত বলল, আচ্ছা, ওরা আমাদের এমন দড়িতেই বেঁধে রেখেছিল কেন? আমরা হয়তো জঙ্গলেই কোথাও ঘুমিয়েছিলাম। ওরা বোধহয় ভাবিছে আপনারা জঙ্গলে গাছ কাটতে আইছেন। ওরা একটা আলাদা জনজাতি, অনেক দিন ধরে সুন্দরবনে বাস করে আসছে, অচেনা দেখছে, তাই বোধহয় সেই সন্দেহে আপনাদের ধরে নিয়ে গেছে। এই জঙ্গলকে ওরা বড্ড ভালোবাসে, এই জঙ্গলকে ওরা দেবী বনবিবির আশীর্বাদ বলে মনে করে কিনা, তাই আর কি। তোমাকে ধরে রাখিনি কেন ওরা? আমার বাড়ি যে এইখানেই, তা তো আপনাদের আগেই কইলেন। প্রায় মাঝে মধ্যে জঙ্গল দিয়ে যাতায়াত করতে হয় কিনা, তাই আর কি। আর ওদের ভাষা খানিকটা আমি বুঝি। আজকে আমি সঠিক সময় না আইলে বড্ড বিপদে পড়তেন আপনারা। ওরা বড্ড ভয়ানক প্রকৃতির। এর আগেও যারা এমন চোরা শিকার করতে এখানে আইছে, এই জঙ্গলে তাদের বাঘ মুখে ফেলাইয়া দিছে, চোখের সামনে শরীর থেকে মুন্ডুটা আলাদা করে দিছে। মৈনাক গোবিন্দর মুখে এই কথা শুনে ওর কিছুক্ষণ আগের দেখা দুঃস্বপ্নটার কথা মনে পড়ে গেল। হঠাৎ গোবিন্দ ওর দিকে ঘুরে তাকিয়ে বলল, আপনি কথা শুনে এমনভাবে আমার দিকে তাকাইলেন, মনে হতেছে যেন আপনি আমারেও ওভাবে দেখছেন। আজকে রাতটুকু ভালোই ভালোই কাজ করে কোথাও কাটিয়ে দিতে হবে, নইলে জঙ্গলে আর বেঁচে থাকবো কিনা জানি না। কি বলিস রে মৈনাক? হ্যাঁ। ও আচ্ছা, আপনারা একটা কাজ করেন, এই বাঘখালির পরে একটা গ্রাম পড়বে, ওইটা আমাদের গ্রাম, ওইখানে চলে যান। আমাদের গ্রামের নাম সুন্দরী গ্রাম। ওখানে না হয় রাতটুকু কাটিয়ে কাল শর্টকাট রাস্তা ধইরা বাড়ি ফিরা যাবেন। গোবিন্দ কথাগুলো বলে কোথাও একটা চলে যাচ্ছিল। হঠাৎ মৈনাক বলল, আরে কোথায় যাচ্ছেন আপনি? আরে আপনিও আমাদের সাথে থাকুন না, অচেনা জায়গা তো, আবার যদি কোনো বিপদ হয়। তার জন্যই বললাম একটু চোখ কান খোলা রাখবেন। আমি আর বেশি যেতে পারুম না, আমাকে এক্ষুনি একবার বাড়ি ফিরতে হবে। সেই কোন সকালে বেরিয়েছিলাম মধুর জন্য, তারপরেই বাঘের পাল্লায় পড়ে। আপনাদের কাজ শেষ করে আপনারা না হয় আমাদের সুন্দরী গ্রামের বাড়িতে আসবেন। আমার নাম গোবিন্দ দাস। চলি তাহলে, আপনারা সাবধানে কাজ করবেন একটু, আর একটু সাবধানে থাকবেন। আর যদি পারেন ওই বাঘখালি গ্রামে বেশিক্ষণ থাকবেন না, যত তাড়াতাড়ি সম্ভব সুন্দরী গ্রামে চলে আসবেন। আপনারা আজ কাজ করেন, আমি তাহলে আইলাম। কেন যাব না বলছেন বলুন তো? মৈনাকের এই প্রশ্নের উত্তরটা না দিয়ে গোবিন্দ একবার ওদের দিকে তাকিয়ে চলে গেল। আচ্ছা, সাবধানে যাবেন। প্রশান্ত আর মৈনাক চিৎকার করে বলল গোবিন্দকে। হাওয়াটার গতিবেগ আরও অনেকটা বেড়ে গেছে, হয়তো ল্যান্ডফলের সময়ও হয়ে এসেছে। যা বাঁচান বাঁচলাম রে মৈনাক। সত্যি যদি বাঘের সামনে আমাদের দুজনকে ফেলে দিত, উফ, ভাবলেই গাটা কেমন শিউরে উঠছে। যা বলছিস, তবে গোবিন্দবাবু কেমন যেন একটা মিস্টিরিয়াস। বেশ কিছুক্ষণ পর ওরা পজিশন নিয়ে আবার লাইভ শুরু করলো। এমন সময় হঠাৎ প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেল, সঙ্গে মেঘের গুরুগম্ভীর গর্জন। আপনারা দেখছেন বাংলার খবর। আর এই মুহূর্তে আমি সুন্দরবনের জঙ্গল থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছি যে ঘূর্ণিঝড় রেমাল প্রচণ্ড গতিতে আছড়ে পড়ছে সুন্দরবনে। আপনার এই মুহূর্তে ছবি সরাসরি দেখাচ্ছি আপনাদের চ্যানেলে। এই মৈনাক, চল এখান থেকে তাড়াতাড়ি।
বৃষ্টির গুঁড়ো গুঁড়ো ফোঁটাগুলো এখন যেন বড় বড় দানার মতো পড়ছে। ল্যান্ডফল শুরু হয়ে গেছে ঘূর্ণিঝড় রেমালের। জঙ্গলের বড় বড় গাছগুলো দুমড়ে মুচড়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে। বাজও পড়ছে প্রচণ্ড জোরে জোরে। নদীর জল কেমন হাওয়ার সঙ্গে তাল মিলিয়ে কেমন ছিটে আসছে বারবার পাড়ের দিকে। ব্যাগের থেকে ছাতাটা বের করে একটা বড় গাছের পাশে দাঁড়িয়েছিল ওরা। হঠাৎ কাদের জানি দূর থেকে হাত নাড়তে দেখে মৈনাক প্রশান্তকে বলল, এই প্রশান্ত, কেউ বোধহয় উপাস থেকে হাত নাড়ছে মনে হচ্ছে। প্রশান্ত সেদিকে তাকাতেই দেখল কয়েকজন হাতে লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে ওদের দিকেই বড় একটা গাছের নিচ থেকে হাত নাড়ছে। হ্যাঁ ভাই, কারা ওরা? এভাবে হাত নাড়ছে কেন? ওরা হয়তো আমরা বিপদে পড়েছি বলে সাহায্য করতে চাইছে, তাই ওভাবে হাত নাড়ছে। চল, আমাদের দেরি করা ঠিক হবে না, বুঝলি? রাতে এই গাছের তলায় কতক্ষণ সুরক্ষিত তাও তো ঠিক জানি না। হঠাৎ দূর থেকে ওরা শুনতে পেল একটা সম্মিলিত নারী পুরুষের আওয়াজ। দূরের অন্ধকার থেকে মুখগুলো স্পষ্ট না হলেও লণ্ঠনের আলোয় তারা যে হাত নেড়ে ডাকছে সেটা বোঝা যায়। প্রশান্ত আর কিছু বলল না, কেবল অন্ধকারে ঘাড় নাড়ল। ঝোপের পাশ দিয়ে একটা সরু রাস্তা দিয়ে ওরা লোকগুলো কাছে যাবার জন্য এগিয়ে গেল ছাতা মাথায় ধরে। সামনের দিকে দাঁড়িয়ে থাকা একটা লোক ওদেরকে জিজ্ঞেস করলো, আপনারা কোথায় যাচ্ছিলেন এত রাতে? দেখে তো শহরের মানুষ মনে হচ্ছে। কি নাম আপনাদের? আমার নাম মৈনাক, আর আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন এনার নাম হলো প্রশান্ত। আমরা খবরের কাগজের চ্যানেল থেকে আসছি। আজকে এই ঝড়টাকে কভারেজ করতে মানে 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 এই ঝড়টাকে বনের ভেতর থেকে খবর দেখানোর জন্য। হঠাৎ একটা মহিলা পেছন থেকে এগিয়ে এসে রাশভারী গলায় বলে উঠল, আপনাদের কি পরাণের ভয় ডর নেই? এই জঙ্গলে এত রাতে বাঘের নজরে পড়লে না, কি সর্বনাশটাই না হতো আপনাদের। আরে নলিনী, তুমি থামো। ওনারা বৃষ্টিতে ভিজে গেছেন, ওদের গা মোজবার জন্য কিছু একটা ব্যবস্থা করো। আপনারা আসুন আমাদের সঙ্গে। আজকে রাতটুকু না হয় আমরা যেখানে থাকবো সেখানেই আমাদের সঙ্গে একটু কষ্ট করে থাকবেন। আসুন আসুন আপনারা। প্রচণ্ড বৃষ্টির মধ্যে লোকগুলো এগিয়ে যেতে লাগলো লণ্ঠন হাতে। প্রশান্ত চেঁচিয়ে উঠে বলল, আপনারা সঙ্গে ছাতা নেননি? আরে ভিজে যাবেন তো একবারে। এই প্রচণ্ড বৃষ্টিতে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আর নিউজ কভারেজ করার মতো সাহস আর ওদের হলো না। মৈনাক আর প্রশান্ত ছাতা ধরাধরি করে আসছিল। হঠাৎ প্রশান্ত গোবিন্দ নামের লোকটার গলার আওয়াজ শুনতে পেল যেন। যাবেন না, ওরা যেখানে নিয়ে যাচ্ছে যাবেন না, আপনারা থামে যান। পেছন ঘুরে তাকালো প্রশান্ত, কিন্তু কাউকে ওর পেছনে দেখতে পেল না। প্রায় আকাশের গুরুগম্ভীর শব্দ আর আলোর ঝলকানি আর একটানা ঝোড়ো হাওয়ার সঙ্গে জোরালো বৃষ্টি হয়েই চলেছে অনবরত। লোকগুলো অনেকটা এগিয়ে গিয়েছে ওদের পেছনে, ওরাও ছাতা মাথায় দিয়ে আসছিল। হঠাৎ এমন সময় ওদের পেছন দিয়ে প্রচণ্ড গতিতে কিছু একটা দৌড়ে যাবার শব্দ শুনতে পেল ওরা। দুজনেই পেছন ঘুরে তাকাতেই দেখতে পেল অন্ধকারের মধ্যে একটা চাদর মুড়ি দেওয়া লোক ঝোপের দিকটা থেকে এগিয়ে এসে ওদেরকে বলল, কি ব্যাপার, দাঁড়িয়ে পড়লে কেন? এসো, বৃষ্টিতে এতক্ষণ এখানে দাঁড়িয়ে থেকো না, চলো চলো। লোকটা কথাগুলো বলে একটা আড়াল থেকে বেঁকা হাসি এসে সামনের দিকটায় চলে গেল। মৈনাকার প্রশান্ত ওদের পেছনে এগিয়ে গেল ছাতা মাথায় দিয়ে। মোবাইলের আলোটা যত দূর যাচ্ছে তত দূরে কতগুলো ঘর ওরা যেন দেখতে পাচ্ছে, কিন্তু ঘরগুলো বোধহয় খালি। এটা মনে হয় ওই বাঘখালি গ্রামটা। কে জানে ভাই। পাশের থেকে আরও একটা আওয়াজও শোনা যাচ্ছে, নদীর প্রচণ্ড জোরে ছুটবার শব্দ। আরও খানিকটা হাঁটতে হাঁটতে বেশ খানিকটা দূরে একটা বেশ পুরনো প্রাইমারি স্কুলের সামনে গিয়ে ওরা দাঁড়ালো। পেছন পেছন হাঁটতে হাঁটতে ওরাও এসে দাঁড়িয়েছে লোকগুলোর সামনে। আপনারা আজকে এই প্রাইমারি স্কুলটার এখানে থাকবেন, আমরাও এখানেই থাকবো। আমরাও এর দুর্যোগের রাতে ঘর বাড়ি হারা ওই সামনের যে বাড়িগুলো দেখছেন
সেগুলো আমাদেরই, কিন্তু এই দুর্যোগের দিনে প্রায় ওই সামনের নদীটার জল বেড়ে আমাদের বাড়িঘর ভাসিয়ে নিয়ে যায়, আর না হলে হাওয়ার দাপটে ভেঙে পড়ে। এই ছোট্ট আমাদের বাকখালি গ্রাম, 15টার মতো বাড়ি, আরও অনেক ছিল, কিন্তু তারপর কি? আরও বাড়িগুলো ছিল প্রায় অনেকগুলো ভরা পরিবার, সবাইকে বাঘে টেনে নিয়ে গেছে। পরের দিন জঙ্গলে কেউ গেলে আধ খাওয়া সব দেহগুলো পাওয়া গেছে। তবে বাঘের সঙ্গে বাস করা আমাদের অভ্যেস হয়ে গিয়েছে। জঙ্গলে হরিণ না পেলে বাঘ আমাদের গ্রামে ঢুকে মানুষ তুলে নিয়ে যায়। সব অভ্যেস হয়ে গেছে। এখন আপনারা বসুন। লোকটা কথাগুলো বলে স্কুল বাড়ির ভেতরে পাতা পাটিটা যেখানে মৈনাক আর প্রশান্ত বসেছিল সেটার সামনের মেঝেতে হাতের লণ্ঠনটা রেখে গেল। আশেপাশে আরও কয়েকজন লোক আছে, কিন্তু আলো পড়লেও তাদের মুখগুলো ঠিক বোঝা যাচ্ছে না। যেন লোকগুলোর মাথাটা গামছা দিয়ে বাঁধা, মহিলাগুলোরও মাথা ঘোমটা দিয়ে ঢাকা। হঠাৎ মহিলাগুলো কেমন অদ্ভুতভাবে দরজার ভেতরে ঢুকে ওদের দিকে তাকিয়ে কেমন আর্তনাদ করে কেঁদে উঠল। বাইরে থেকে লোকটা এগিয়ে এসে আবার বলল, ভয় পাবেন না আপনারা, এই ঝড় লেগে ওদের বাড়ি ঘর ভেঙে যাবে, আজকেও সেটা ওরা মানতে পারছে না, তাই ওরা কাঁদছে। কাঁদলে নাকি দুঃখ হালকা হয়। মহিলাগুলো লণ্ঠনটার সামনে দাঁড়িয়ে ওদের ঘুমটা টানা দিয়ে কাঁদতে থাকে। তাদের এই যন্ত্রণার আর্তনাদের সুরে যেন খানিকটা অস্বস্তিতে পড়ে মৈনাক আর প্রশান্ত। লোকটা আবার বাইরে থেকে বলে উঠল, না জানি সরকার কতবার বলেছে ঘর বানিয়ে দেবে, আজও কিছুই হলো না। বাকি গ্রামগুলো তাও যা সাহায্য পায়, আমাদের গ্রামটা জঙ্গলের ভেতরে থাকার জন্য সেটুকুও পায় না। অনেকে হয়তো জানেই না যে আদেও আমরা এই জঙ্গলে এখনো আছি। এই বাকখালি গ্রাম খালিই পড়ে থাকলো। ঝড় হলে এই স্কুল বাড়িতে আমরা উঠি, না হলে নদীর জল কিংবা ঝড়ের বেগে কবে চোখ বুঝতাম। আর সঙ্গে তো আছেই 12 মাসেই বাঘ নিয়ে ভয়। লোকটা কথাগুলো শেষ করতেই মহিলাগুলো আবার সকাতরে কেঁদে উঠল। মৈনাক প্রশান্তকে বলল, আচ্ছা, একটা লাইভ করলে হয় না? মানে দেখ, মানে এনারা এই দুর্যোগের দিনে আমাদের এত সাহায্য করলেন, মানে যদি আমাদের মাধ্যমে ওনাদের কথা সরকারের কান অবধি পৌঁছাতে পারে, মানে যদি কোনো একটা ব্যবস্থা হতে পারে। প্রশান্ত মৈনাকের কথায় রাজি হয়ে ব্যাগের ভেতর থেকে ক্যামেরাটা বের করলো। আর মৈনাক ওর ব্যাগ থেকে বুমটা বের করে মহিলাগুলোর মধ্যে একজনকে সামনে ধরে বলল, সুন্দরবনের বকখালি গ্রাম আবারও রেমাল ঝড়ে বিপর্যস্ত। আপনারা কি চান বলুন? আমাকে যদি আমার শরীরটা আবার ফিরিয়ে দিত খুব ভালো হতো, আর কিছু চাই না। মহিলাটির সঙ্গে দাঁড়িয়ে থাকা ঘোমটা টানা মহিলাগুলো আবার কেঁদে উঠল। হঠাৎ পেছন থেকে প্রশান্ত চিৎকার করে বলল, ভাই মৈনাক, আরে মৈনাক, ক্যামেরায় ওনাদের দেখা যাচ্ছে না। লণ্ঠনের আলোটা পিছনের দেওয়ালে পড়েছে। মৈনাক আর কোনো কথা না বলে প্রশান্তের দিকে তাকিয়েছিল। হঠাৎ ও দেখল দরজার সামনে দাঁড়িয়ে থাকা মহিলাগুলোর দেওয়ালে কতগুলো কালচে বড় বড় ছায়া পড়েছে। তবে ছায়াগুলো অদ্ভুত রকমের। দেখে যেন মনে হচ্ছে কোনো 4 পায়ের প্রাণী দাঁড়িয়ে রয়েছে লালচে চোখে চেয়ে। চোখ দুটো কি তীক্ষ্ণ লাল, যেন ভাটার মতো জ্বলছে। পেছনে ওটা কাদের ছায়া রে প্রশান্ত? বাঘ। মহিলাগুলো আবার প্রচণ্ড জোরে কেঁদে উঠল। হঠাৎ ওরা সামনে তাকাতেই প্রচণ্ড জোরে একটা শব্দ শুনতে পেল। ওরা দেখল ওদের সামনে রাখা লণ্ঠনটা ওদের সামনে কেমন অদ্ভুতভাবে মাটিতে পড়ে ভেঙে গেছে। সেই ভাঙা কাচের মধ্যে আগুনটা খানিকক্ষণ দপদপ করে জ্বলবার পর নিভে গেল। এরপর ওরা যেন অনেকগুলো বাঘের সম্মিলিত গর্জনের শব্দ শুনতে পেল। দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে কতগুলো সবুজ চোখ। ঘরে অন্ধকারের মধ্যে ওদের দিকে তাকিয়ে রয়েছে এক দৃষ্টিতে। আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো বাঘটা ওদের দিকে। মৈনাক চেঁচাতেই যাচ্ছিল,
কিন্তু তখন পাশ থেকে প্রশান্ত ওর মুখটা চেপে ধরে ফিসফিস করে বলল, চিৎকার করিস না, চুপচাপ থাক, চুপচাপ থাক, বাঘগুলো আস্তে আস্তে চলে যাবে। কিন্তু লোকগুলো কোথায় গেল? সাহায্যের নামে এইভাবে বাঘের মুখে সামনে ফেলে চলে গেল। হঠাৎ বাইরে থেকে প্রচণ্ড গর্জন করে কিছু একটা ভিতরের দিকে ঢুকতেই বেশ চেঁচিয়ে উঠল প্রশান্ত। কি হলো প্রশান্ত, তুই এমন চেঁচিয়ে উঠলি কেন? সরে যা বাঘ, একটা বাঘ এগিয়ে আসছে। আর এই লণ্ঠনটা তো ভেঙে গেছিল, কিন্তু এটা এখনো কি করে চলছে? আর সেই বউগুলো যাদের আমরা নিউজ করছিলাম। আরে প্রশান্ত, তুই কোনো দুঃস্বপ্ন দেখেছিস বোধ হয়। আচ্ছা আপনি বলুন তো শেখর বাবু, কি একটা গল্প বলবেন বলেছিলেন, আপনাদের ওই গ্রাম নিয়ে বাঘের কবলে পড়া কি একটা ঘটনা? যা বলছিলাম, তবে এ শুধু বাঘের কবলে পড়বার ঘটনা নয়, এর সঙ্গে বেঘভূত আছে। প্রথমবার বেঘভূত নামটা শুনে খানিকটা যেন অদ্ভুত লাগলো মৈনাক এবং প্রশান্তের। বাইরের মুষলধারে বৃষ্টির মধ্যেই ওদের সামনে ওই বেশ কয়েকজন যারা বাইরে দাঁড়িয়েছিল তারা সামনে এসে বসেছে। এখনো তাদের মুখ স্পষ্ট নয়। আমাদের বাঘখালী গ্রামের একেবারে শেষের দিকটায় একটা বাড়ি ছিল। ওই বাড়িতে একটা বউ, ওর স্বামী আর ওর বাচ্চা ছেলে থাকতো। বাচ্চাটার বয়স ছিল কম। একদিন বাচ্চাটা বাইরের উঠোনে বসে খেলছিল। ওর বাবা মায়ের মধ্যে ঝগড়া চলছিল খুব। এমন সময় হঠাৎ বাচ্চাটা বাইরে থেকে প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠে। ওর চিৎকার শুনেই ঘরের ভেতর থেকে ওর বাবা মা বাইরে বেরিয়ে আসতেই দেখে বাইরের উঠোনে রক্ত পড়ে আছে। আর সামনে তাকাতেই বউটা দেখলো কিছু একটা খুব জোরে দৌড়ে কোথায় জানি চলে গেল। বউটার স্বামীও বাইরে এসে দাঁড়িয়েছে। বউটা বাইরে এসে চিৎকার করতে লাগলো, ওগো, কেউ কোথাও আছো গো? আমার ছেলেটাকে বাঘে তুলে নিয়ে গেছে, ওকে বাঁচাও। ওগো, কেউ শুনছো? কিন্তু বাঘের কথা শুনে আর কেউ ভয়ে দরজা খোলে না। শেষমেশ বউটার বর হাতে একটা লাঠি নিয়ে জঙ্গলের দিকটায় দৌড়ে চলে যায়। বউটা কাঁদতে কাঁদতে তার পিছু নেয়। জঙ্গলের কালচে অন্ধকারের ভেতরে দৌড়ে যায়। আমার বয়স তখন কম। আমি সেই রাতে শুনছিলাম বউটার সেই বুক ফাটা চিৎকার। পরদিন সকালে গ্রামের কয়েকজন মিলে জঙ্গলে গেল। জঙ্গলের ভেতরের ওই গঙ্গার শাখা নদীটার সামনে পড়েছিল দুটো লাশ। একটা হয়তো ওই বাচ্চা ছেলেটার, আর একটা বাচ্চাটার বাবার। আর ওদের পাশে বসে চুল খুলে কাদা মাটিতে বারবার শুয়ে গড়িয়ে বউটা চিৎকার করে উঠছে। কিছুক্ষণ পর পর, ওগো, তোমরা কথা বলছো না কেন গো? কি হলো? ওগো, এই বুবাই, কথা বলছিস না কেন বাবা? ওঠ না।